ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ বলছে দিল্লি। তিস্তা প্রকল্পে সহায়তা দিতে রাজি চীন, জানালেন উপদেষ্টা। কমিশনিং এর বছর পার হলেও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে বিলম্বই কারণ, প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এবং নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের হাজার হাজার জেলে, সরকারি সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে মৎস্যজীবীরা। মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় মৎস্য বিভাগ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যারা পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এ কথা বলেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও নির্বাচিত সংসদের জন্য নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক উত্তরণে শ্রমজীবী অসংখ্য মানুষ জীবন দিলেও সংস্কারের প্রস্তাবনায় তাদের এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপির ৩১ দফায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রস্তাব রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের পক্ষে নয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছেন নেতারা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে নেতারা জানান মঙ্গলবার ফের বৈঠকে বসবেন। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। পরে সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় বিএনপি। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবেও আপত্তি দলটির। পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। সন্ধ্যায় বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন, সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। সর্ব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সবকিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়,
তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আলোচনা শেষ না হয় মঙ্গলবার ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান বিএনপি নেতারা। আমরা আলাপ আলোচনার পরে আমি বিচার বিভাগ নিয়ে পরে আবার কথা বলব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত নির্বাচনের নামে পুরানো ব্যবস্থায় ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। সিসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই হুঁশিয়ারি দেন। এদিকে 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়িয়েছে ইসি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা পড়ে 65টি। সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্তত 46টি দল। এর পরিপ্রেক্ষিতে রোববার দল নিবন্ধনের আবেদনের সময় 20 এপ্রিল থেকে বাড়িয়ে 22 জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল যেটা আজ শেষ হচ্ছে। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দাবিতে সিএসসির সঙ্গে বৈঠক করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে কমিশনের নির্বাচন আয়োজনের তৎপরতা সন্দেহ তৈরি করছে। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই, রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের সংস্কার জরুরি। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের যে প্রতিদিন নিত্যকার কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে, সে বিষয়ে ঐকমত্য কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে, তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। এ সময় আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে একমত জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিস। রোববার বিকেলে রাজধানীতে খেলাফত মজলিসের কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে কথা জানান নেতারা। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ 8টি দাবিতে একমত হন 2 দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত তারা। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। সংস্কার ছাড়া ভোট করে লাভ হবে না, এমন মন্তব্য করে সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন হবে তা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে বলেন, একই শিডিউলে স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানে নির্বাচন করার সুপারিশ দিয়েছে কমিশন।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে 180টি সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা আর সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের এই 5 প্রতিষ্ঠান। প্রচলিত পদ্ধতিতে সারা বছরই চলে স্থানীয় সরকার নির্বাচন। এতে রাষ্ট্রীয় খরচ যেমন বাড়ে তেমনি অপচয় হয় সময়ের। এমন যুক্তিতে এই পদ্ধতি থেকে বের হওয়ার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশনের। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, একক তফসিলে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছেন তারা। 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায়। সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার। তবে আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন হবে তা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায়, উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা, সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটোই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। কমিশন প্রধান আরও বলেন, নারীদের সংরক্ষিত প্রার্থী নয়, বরং 1/3 ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নারীদের জন্যই বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছেন তারা। আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন সতর্কবার্তা দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের ল্যাক্রোয়ার সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ প্রতিনিধিকে মিয়ানমারের চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। রোববার দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে চিন্তায় সরকার। প্রায় 1 যুগ ঝুলে থাকার পর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে অনুমোদন পেয়েছে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। দেশের মোট আমদানি পণ্যের প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল 1 যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্ব ব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয় এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। রোববারের একনেক বৈঠকে 24,247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
যতদূর প্রয়োজন। শুভ খান, এক বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক এ পদ্ধতির কার্যক্রম। সম্প্রতি জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নিয়োগ করতে হবে অপারেটর, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে পার হয়ে যেতে পারে চলতি বছরও, এমনটাই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না এসপিএম এর পূর্ণ সক্ষমতাও। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। এর ফলে বড় জাহাজ থেকে প্রথাগত লাইটারিস পদ্ধতির বদলে তৈরি করা হয়েছে পাইপলাইন। গভীর সমুদ্র থেকে ১১০ কিলোমিটার করে দুটি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় এসপিএম এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। আগস্টে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্পটি বুঝেও নেয় বিপিসি। তবে এত সবের পরও অলস পড়ে আছে স্থাপনাটি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনও অধরা এসপিএম এর সুফল। বাকি প্রক্রিয়া শেষ করে চলতি বছরে এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার শুরু নিয়ে আছে সংশয়। পরিকল্পনা ছিল আগে যারা এই কাজটি করছে তাদেরকে দিয়ে এটা করা বিশেষ আইনে, কিন্তু বিশেষ আইন যেহেতু নাই, কাজেই নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে, যার কারণে একটু সময় লাগছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। এসপিএম এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে ৪৫ লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল ১৫ লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় এসপিএম এর ব্যবহার নিয়ে। দেশের জ্বালানি খাতে একটি মাইলফলক প্রকল্প হিসেবে বিবেচিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। তবে এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে ৪৫-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। আর ক্রুডটা যেহেতু আমাদের ১৫ লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারএলটা করা দরকার। ২০১৫ সালে ডিপিপি তৈরির পর ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ। ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় ৮.৫ কোটি টাকা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, কক্সবাজার। আমলাতান্ত্রিক জটিলতায় এক দশকের বেশি সময় ধরে আটকে থাকা ১৪,০০০ কোটি টাকার বে টার্মিনাল অবশেষে আলোর মুখ দেখছে। একনেকে অনুমোদন পাওয়ার মাত্র দুদিনের মাথায় ২৩ এপ্রিল বিশ্ব ব্যাংকের সঙ্গে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। এরপরেই ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল এক দশক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে যায়। অবশেষে রোববার একনেকে অনুমোদন দেওয়া হয়েছে ১৪,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্পের। এর মধ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বুধবারে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি বিশ্ব ব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে বাংলাদেশ সরকারের এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু।
বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সড়ক সংযোগে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। ফরেন আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলো। নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। এর মধ্যে 1,225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। 2টি সংস্থা বিনিয়োগ করবে অন্তত $3 বিলিয়ন মার্কিন। আর বন্দরের নিয়ন্ত্রণে থাকবে 1,500 মিটার দৈর্ঘ্যের অপর একটি মাল্টিপারপাস টার্মিনাল। একটা জাহাজ যখন বে টার্মিনালে আসবে, তার যেহেতু ড্রাফট রেস্ট্রিকশন থাকবে না, তখনই অটোমেটিকলি কিন্তু এখানে মাদার ভেসেলগুলোর কিন্তু অনেক মুভমেন্টটা বেড়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি জোয়ারের উপর নির্ভর করতে হয়, কিন্তু বে টার্মিনালের অবস্থান সাগর উপকূলে হয় 24 ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে। এছাড়া গভীরতার কারণে 12 মিটার ড্রাফট এবং 200 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। আর চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে 2026 সালে বে টার্মিনাল অপারেশনে যাওয়ার কথা থাকলেও নতুনভাবে সময় নির্ধারণ করা হয়েছে 2029 সাল। আর স্বপ্ন কিংবা পরিকল্পনা নয়, সব জটিলতা নিরসন করে অবশেষে বাস্তবে রূপ পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। একনেকে অনুমোদন হয়ে গেছে। বিশ্বব্যাংকের সাথে 650 মিলিয়নের চুক্তিও হয়ে যাবে। আগামী 2029 সালের মধ্যে এখানে গড়ে উঠবে বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ করবে সিঙ্গাপুর, আরব আমিরাত। চট্টগ্রামের বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। 6 দফা দাবিতে ঢাকা সহ জেলায় জেলায় মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, আলোচনার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক একদিন এক এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই। দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। একটি দুটি নয়, জ্বর, ক্যান্সার, সিজার, হার্ট সহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই। শুধু ডাক্তারই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপুর অনুসন্ধানের বিস্তারিত। স্যার কি এমবিবিএস? জি। পেটের ভিতরে কি কি হয়েছে দেখছো?
রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে MBBS চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান 1500 টাকা। পেটের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা, যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। MBBS দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ MBBS সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। SSC ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে, SSC বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর SSC গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। অভিযান চালিয়ে ল্যাবটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর ফের অদৃশ্য শক্তিতে চালুর কথা জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাই। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এর কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। উনি যেহেতু MBBSই না, সেহেতু এই সমস্ত ডিগ্রির আসলে কোনো দাম নেই। সে কখনো কোনো MBBS এর ডিগ্রি লেখে সেরকম কোনো পড়াশোনা উনি করে নাই আমরা যতদূর জানি। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের না একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। আছে তার রোগী ধরার 15 থেকে 20 জনের শক্তিশালী দালাল চক্র। সেই চক্রের হাতে মারধরের শিকার হয়েছেন অনেকেই। নার্স নিয়োগের নামে এমনকি নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। সবশেষ নারী কেলেঙ্কারির অভিযোগে গত বৃহস্পতিবার হয়েছে তুল কালাম কাণ্ড। আমি একজন নার্স, অনেক আজে বাজে SMS করছে যেগুলো মুখে বলার মতো না। উনি আমাকে যৌন হয়রানি যেটাকে বলে এটা করার চেষ্টা করছিল। সিজার করার 3 দিন পরেই সে আমাকে কুপ্রস্তাব দেয়। গার্ডিয়ান জানার পর মামলা হয়। আমি উপর মহলে মামলা করিয়াও আমি এখন তোমার কোনো সুবিচার পাই নাই, ও টাকার জোরে কারাই যায়। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে MBBS ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। যদিও নিয়ন্ত্রক সংস্থা BMDC কিংবা NMOর কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি তিনি। আমি MBBS ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। ওরা BMDCর ডাক্তার, আমরা NMEর ডাক্তার, ওদের থেকে আমাদের আলাদা। ওরা চাচ্ছে আমাদের ছোট করতে, আমরা চাচ্ছি ওদেরকে মানে ছোট করতে। এর আগে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের স্থানীয় অসাধু কর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে চিকিৎসা চালানোর অভিযোগ থাকলেও বর্তমান প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে উনি যদি কোনো ম্যানেজ বা অন্য কোনো বিষয় থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটা খতিয়ে দেখছি। আর নিয়মিত ওনার আমরা নজরদারিতে আছে। আমরা খুব দ্রুত এটা আইনানুগ ব্যবস্থা নিব। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো BMDC কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শুরুতেই ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। তবে নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পৌর কর্মকর্তা। পলাশ রায়ের পাঠানো তথ্য শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঘটিবাটি কিংবা কলস নিয়ে এভাবেই লাইনে পানির জন্য দীর্ঘ অপেক্ষা, কিন্তু মিলছে না পানি। ঝালকাঠি পৌরসভার কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, কৃষ্ণকাঠি, গরুধাম সহ বিভিন্ন এলাকার প্রতিদিনের চিত্র এমনই। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই এমন ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। বর্তমানে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার পর পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা জানান দিনের বেশিরভাগ সময়ই পানি পাওয়া যাচ্ছে না। রাতে কয়েক ঘন্টার জন্য পানি সরবরাহ করা হচ্ছে। এতে খাওয়া, গোসল, রান্নাবান্না সহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে
পরিস্থিতিকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফলতিকে আড়াল করছে বলে অভিযোগ তাদের। পানিতে এত কষ্ট করতে আসি মানে করার মতন না, আমরা দুপুর হয়ে সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। ঘরের জীব মেয়ে ছেলে মেয়ে সব বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে, কোনো টাইমে পানি পায় না। শ্বাস গেলে পানির বিল টাকা তো ঠিকই দেই, অথচ আমরা পানির কষ্ট হতে ভোগ করি। নবীন নলকূপ স্থাপন করে আমাদের পৌরবাসীর পানির দুর্ভোগ থেকে মুক্তি দান করুন। তবে পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক ৮৫০০, এর মধ্যে ৩০০০-এর বেশি গ্রাহক তীব্র পানি সংকটে। সময় সংবাদ, ঝালকাঠি। আলু আবাদ করে বিপাকে পড়েছেন বরগুনার কৃষকরা। পাথরঘাটায় নষ্ট হচ্ছে কয়েক হাজার মেট্রিক টন আলু। জেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকা এবং ক্রেতার সংকটে সংরক্ষণ কিংবা বিক্রি করতে পারছেন না কৃষক। আবার পাইকাররা যে দাম বলছেন উঠছে না খরচের টাকাও। এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথাও শোনাতে পারছে না কৃষি বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পাড় সর্বত্রই আলুর স্তূপ। অর্থ খরচ করে মাথার ঘাম মাটিতে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটায়। কৃষকরা জানান, চলতি বছর আলুর বীজের দাম বেশি ছিল, এছাড়াও সার ও কীটনাশকের দামও বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আবাদে ব্যয় হয়েছে বেশি। ফলন ভালো হলেও এখন ক্রেতার অভাবে আলু বিক্রি করতে পারছেন না তারা। উপজেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকায় আলু সংরক্ষণও করতে পারছেন না তারা। দু একজন ক্রেতা যারা আসছেন তারা আলুর যা দাম বলছেন উঠছে না খরচের টাকাও। এমন অবস্থায় চোখের সামনেই আলুতে পচন ধরেছে। আলুতে যে দাম নেছে এখন আলু বেচতে পারি না। প্রায় 10টা গ্রামে আলু এইভাবে নষ্ট হয়ে যেতেছে। এই আলু এই গ্রামে সব জায়গায় বাড়ি বাড়ি গরু ঘরে মানে সব ঘরে আপনি সব জায়গায় ভরা। আলু দিয়ে আমরা বিপদে পড়ছি, আলু কি করা যাইবে? কৃষি বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে পাথরঘাটায় একটি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেননি তারা। মূল সমস্যা হচ্ছে যে সংরক্ষণাগার, কৃষকদেরই সংরক্ষণের নিজস্ব ব্যবস্থাপনায় রাখতে হবে। কোল্ড স্টোরেজের জন্য আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন সময়, এবং তার আশ্বাস দেওয়ার পরে এখন অদ্যাবধি আসলে কোনো ধরনের পদক্ষেপে আমাদের কাছে দৃশ্যমান না। চলতি বছর জেলায় 942 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে 23,525 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। অনুকূল আবহাওয়া আর উন্নত বীজে পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে, দামও বেড়েছে এবার। কম খরচে বেশি লাভ হওয়ায় খুশি কৃষকরা, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। মাঠের পরে মাঠ, পাকা মুগ ডাল যেন বিস্তীর্ণ সবুজের বুকে কালো সোনার হাতছানি। আবহাওয়া ভালো থাকায় এই ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী অঞ্চলের কৃষকরা। এবার জেলায় 70 মণ পর্যন্ত ফলন মিলেছে 1 একর জমিতে। প্রতিমনের দাম পড়ছে 4000 থেকে 4200 টাকা, যা গত বছরের চেয়ে 200 থেকে 400 টাকা বেশি। কম খরচে ভালো লাভ পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলন যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। গত বছর 2 কিনিতে দিয়েছিলাম, এবার 2 কিনিতে দিয়েছি, এবার মুগ ডাল বড় ভালো হয়েছে। চাষের 10-12 টাকা উঠে আবার 50-60 টাকা লাভ হবে। ডাইলেও খুব এত কোনো লাগে না, কীটনাশক লাগে না। বাম্পার ফলনে এবার পটুয়াখালীতে মুগ ডালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। মাঠে ফসলের অবস্থাও খুবই ভালো, অত্যন্ত চমৎকার, আবহাওয়া অনুকূলে ছিল। আশা করা যাচ্ছে ফলন ভালো হবে এবং ইতিমধ্যে কৃষকরা মুগ ডাল কর্তন শুরু করেছেন। এবছর পটুয়াখালী জেলায় 88,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,114 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 20,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় যেখানে অনিয়মই নিয়ম, রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলছে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে ফিরছে না শৃঙ্খলা।
ব্যাটারি চালিত অটোরিকশা বিড়ম্বনা বাড়িয়েছে আরও। এজন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ একটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এই কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। একটা গাড়ি আমরা থামাইতে গেলে 5 জায়গাটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আপনার শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এক সপ্তাহেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নানা সংকটে তারা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় কবে নাগাদ সরকারি প্রণোদনা পাবে তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো সমুদ্রে নিষেধাজ্ঞার ঘোষণায় জেলেরা খুশি হলেও যথাসময়ে সরকারি সহযোগিতা না পাওয়ায় এর সুফল নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নিষেধাজ্ঞায় 15 এপ্রিল থেকে কর্মহীন সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত ভোলার 65,000 জেলে জাল নৌকা মেরামত করে সময় পার করছেন তারা। তবে আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় নানা সংকট দেখা দিয়েছে এসব জেলে পরিবারে। 65 দিন যে আমরা যে অভিযানটা পালন করি, এটা তো আমাদের জেলেরা তো অনেক কষ্টে থাকে। জেলেদের জন্য যে সমস্ত প্রণোদনা এবং বরাদ্দ করছে আমাদের কাছে খবর আছে, কিন্তু এখনো জেলেদের বরাদ্দটা আমাদের জেলা ব্যক্তি নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি বরগুনার সমুদ্রগামী প্রায় 27,000 জেলে। ঘাটে জাল নৌকা রেখে বেকার সময় পার করছেন পটুয়াখালীর প্রায় 47,000 জেলে। চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণে জর্জরিত তারা। এছাড়াও রয়েছে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ। 1 সপ্তাহ আমরা জাল পাওয়া বন্ধ করছি, এই 1 সপ্তাহ পরিমাণ আমরা এখন পর্যন্ত চাল দিয়ে পাইতেছি না। কবে পাবো আর কবে কি দেবে আমরা বলতে পারি না। কিস্তিলারাই খারাইতে যে টাকা ধরেন, টাকা আমরা পাবো, আমরা তো এই ব্যবসা করি, ব্যবসায় পাইনি। করুণ দশা বরিশালের জেলে পল্লীতেও। এই যেমন জ্যোৎস্না বেগম ভাত রান্না করছেন, কিন্তু এর সঙ্গে খাবেন কি সেই প্রশ্ন তুলে চুলার লাকড়ি, তেল, নুন কেনার অর্থ সংকটের আক্ষেপ তার। জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা সঠিকভাবে পান না তারা। আমরা নৌকায় থাই, পানিটা বাদে সবই কেনা লাগে। কেউ এসে আমাকে এখানে খোঁজ খবরও নেয় না যে আমরা খাইয়া থাকি না না খাইয়া থাকি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় সরকারি প্রণোদনার বিষয়টি নিশ্চিত
নিশ্চিত করতে পারেননি স্থানীয় মৎস্য বিভাগ। কোনো উপজেলায় 1 মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, কোনো উপজেলায় 2 মাসের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। বরিশাল বিভাগে নিবন্ধিত জেলে 4,19,280 জন। মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাসে 40 কেজি করে, 58 দিনে 77 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চিকিৎসক সহ চরম জনবল সংকটে রুগ্ন অবস্থা দ্বীপ জেলা ভোলার স্বাস্থ্যসেবা। 263 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র 79 জন, শূন্য প্রায় 70% চিকিৎসকের পদ। এতে সদরের 250 শয্যার একটি সহ মোট 8টি হাসপাতালের চিকিৎসা সেবা প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি রোগীদের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকের পদ 61টি। তার বিপরীতে বর্তমানে তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার সহ কর্মরত মাত্র 19 জন। এতে একজন চিকিৎসককে দিনে রাতে টানা 16 ঘন্টা পর্যন্ত সেবা দিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 2 জন, লালমোহন হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, দৌলত খান হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, বুরহানুদ্দিন হাসপাতালের 15 জনের মধ্যে 4 জন, মনপুরা হাসপাতালে 10 জনের মধ্যে 3 জন কর্মরত আছেন। এছাড়া চরপেশন উপজেলার 100 শয্যা হাসপাতালে ডাক্তারের 21টি পদের মধ্যে শূন্য আছে 11টি। রোগীদের অভিযোগ, দৃষ্টিনন্দন অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও নেই চিকিৎসা করার ডাক্তার নার্স। 1 ঘন্টা ধরে বসে রয়েছে, আমার পায়ে খুব ব্যথা করতেছে, এই জায়গায় ডাক্তারে আসতেছে না। ইমার্জেন্সি ডক্টর যারা থাকে ম্যাক্সিমাম ডক্টরই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকে। সরকারের ছুটির দিনে আমরা এই হাসপাতালে রোগী নিয়ে আসলে যে অসহায়ত্ব স্বীকার করি, এই অসহায়ত্ব কোথাও হয় না। চিকিৎসা সমাধানে আমরা মানববন্ধন করেছি, বহুবার স্মারকলিপি দিয়েছি, কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। সংকট সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেছেন সিভিল সার্জন। আমাদের এখানে ডাক্তার আসলে আমরা সময় মতন পাই না, কেউ জয়েন করতে অনীহা করেন, আবার যারা আসছেন এতই কম, 1/3 ডাক্তার নিয়ে আমাকে চলতে হচ্ছে। ডাক্তার নিয়োগ তো একটা বিসিএস এর মাধ্যমে হয় এবং সরকার চেষ্টা করতেছে 5000 নতুন পদ সৃষ্টি করে চিকিৎসক প্রদান করবে, তাহলে আসলে এই ক্রাইসিসটা থাকবে না। চিকিৎসক ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর 325 জনের মধ্যে 157টি পদ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর 1251টি পদের মধ্যে 411টি পদ শূন্য। এছাড়া টেকনিশিয়ানের অভাবে বন্ধ আছে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতি। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেজন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গণশুনানিতে কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা না হলে সমাজ এই ব্যাধি থেকে মুক্তি পাবে না। গণশুনানিতে সেবা গ্রহীতাদের 81টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। মোট সময়টা ব্যয় করি পুরনো দুর্নীতির জন্য। পুরনো দুর্নীতি কিভাবে নিরসন করা যায়, আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। কোথায় কোথায় দুর্নীতি হয় এটা তো আমি, আপনি, আমরা সবাই জানি। যদি জেনেই থাকি তাহলে ভবিষ্যতের দুর্নীতিটা ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি তাহলে সেই দুর্নীতিগুলো হবে না। তাহলে আমাদের কাজটাকে ভাগ করতে হবে 3টা ভাগে, পুরনো দুর্নীতির জন্য একটা ভাগ, বর্তমান দুর্নীতির জন্য একটা ভাগ এবং আগামী দিন যাতে দুর্নীতি না হতে পারে সেই জন্য একটা ভাগ। দুর্নীতিগ্রস্ত মানুষদের একটু ঘৃণা করতে না শিখি তাহলে কিন্তু এই সংকটটা খুব সহজে যাবে না। বগুড়ার কাহালুতে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিকেলে চালানো এই অভিযানে 2 নকল নবিশ ও 2 দলিল লেখকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায় সংস্থাটি। জানায়, অভিযানে জব্দ করা হয় সেবা প্রত্যাশীদের কাছে থেকে 2 নকল নবিশের নেয়া ঘুষ। অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত ও 2 দলিল লেখকের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে দুদক। এরকম অভিযানগুলো আসলে একটা প্রতিরোধমূলক অভিযান হিসেবে পরিচালনা করা হয়। এটার তাৎক্ষণিক ইফেক্টটা হচ্ছে সাথে সাথে
সেবাগ্রহীদের একটা মানে তাৎক্ষণিক একটা সেবা, যারা সেবাগ্রহীদের ছিল তাদের অভিযোগ শুনেছি, সাথে সাথে আমরা তাদের সেবা পাইতে আমরা কিছুটা সহায়তা করেছি। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জান্নাতুল দোলনা। দেখছেন ভোরের সময়। শীতল পাটি, যার হিম পরশে একসময় শরীর জুড়াতো, আধুনিকতার ছোঁয়ায় তা আজ বিলুপ্তির পথে। তবে জিআই পণ্য খ্যাত এই শীতল পাটি রক্ষায় বিকল্প ভাবনা নিয়ে কাজ করে সফল পিরোজপুরের কাউখালী উপজেলার পাটি কারিগর সজল দে। তার দেখানো পথে শীতল পাটির বহুমুখী পণ্য তৈরি করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে শত শত পরিবারের। এবার তার সম্প্রসারণে সরকারি প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের দাবি কারিগরদের, আর তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বেসিক। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। সজল দে পিরোজপুরের কাউখালী উপজেলার শীতলপাটি কারিগর। বাবার কাছেই তার হাতে খড়ি। একসময় এক একটি পাটি বিক্রি করতেন ৩ থেকে ৫ হাজার টাকায়, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে। শীতলপাটি কদর হারালেও পূর্বপুরুষের এই পেশা ধরে রাখতে চিন্তা করেন ব্যতিক্রমে কিছু করার। তারপর শীতলপাটিকে বহুরূপে সাজিয়ে তৈরি করছেন গৃহস্থালির নানা পণ্য। বানানো হচ্ছে পাখির বাসা, টিস্যু পেন্সিল বক্স, ল্যাম্পশেড, ডাইনিং টেবিলের ম্যাট সহ সাজসজ্জার নানা উপকরণ। টোটাল মিলে আমার মনে করেন 40-50টা আইটেম আমি তৈরি করি। সরকার কিছু সহযোগিতা আমার করতো, তাহলে আমি আরও কিছু লোকজন নিয়ে মনে করেন বড় একটা কারখানার মতো তৈরি করে তারপরে আমি অনেক বেকার লোকের আমি কর্মসংস্থান দিতে পারতাম। হারিয়ে যেতে বসা শীতলপাটি রক্ষায় সজলের বিকল্প ভাবনায় তৈরি হয়েছে শত শত মানুষের নতুন কর্মসংস্থান। এবার সরকারি প্রশিক্ষণের দাবি তাদের। অনেক কিছু আমরা এগুলা বানাই দেখি, এতে ভালো লাভজনক। যদি সরকার আমাকে সাহায্য করতো, বিনা সুদে কিছু লোন টোন দিত, তাহলে আমরা একটু উপকার হইতো আমাকে। এটা চিটিয়াখাং যায়, ঢাকা যায়, এরপর মনে করেন আরো বিভিন্ন দেশে যায়। জিআই পণ্য হিসেবে স্বীকৃত শীতলপাটি নির্ভর শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বিসিকের। বিসিক সবসময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আসছে। বিসিকের কাছে আসলে তারা সহজ শর্তে স্বল্প সুদে এই ঋণ সহায়তা পেতে পারে। শীতলপাটি দিয়ে 40 থেকে 45 রকমের শোপিস তৈরি করেন কাউখালী উপজেলার কয়েকশো পরিবার। সময় সংবাদ, পিরোজপুর। মুঘল আমলের তৈরি করা বরিশালের মিয়াবাড়ির মসজিদ এক আলোকবর্তিকার নাম। নান্দনিকতায় উজ্জ্বল হয়ে স্থাপত্য শৈলীতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এর সংরক্ষণে সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যালয়ের দাবি, ঐতিহ্য ধরে রাখতে তাদের চেষ্টা চলমান রয়েছে। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে, অপূর্ব রিপোর্টে। কবে প্রতিষ্ঠা হয়েছে তার সঠিক কোনো দিনক্ষণ পাওয়া যায়নি, তবে মুঘল আমলেই তৈরি হয়েছিল বলে ধারণা বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদটি। শত প্রজন্ম ধরে টিকে থাকা মসজিদের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে আগতদের মাঝে। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুরের নান্দনিক রূপৌষর্য এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এর নির্মাণ শৈলীতে মুঘলদের আভিজাত্য দৃশ্যমান। দেয়াল জুড়ে বাহারি নকশার কারসাজি। 3 গম্বুজ বিশিষ্ট এখানে ছোট বড় 20টি মিনার। সবচেয়ে বড় গম্বুজের ভেতরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। নামাজ আদায়ের পাশাপাশি মক্তবে পাঠদান চলে কুরআনের পাখিদের। এসে অনেক ভালো লাগছে, আর জায়গাটা অনেক সুন্দর। এরকম একটা ঐতিহাসিক একটা জায়গা আমাদেরকে অনেকটা শিক্ষা দেয়, আর ইতিহাস সম্পর্কে জানার অনেকটা অভিজ্ঞতা বাড়ে। এর কারুকাজ মানে অসাধারণ। বরিশাল সিটির অনেক ধারে, বাট এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। দোতলায় ওঠার সিঁড়ির নিচেই রয়েছে 2টি কবর, তবে সেখানে কারা শায়িত আছেন জানেন না কেউই। লোকমুখে প্রচলন, ব্রিটিশ আমলের শুরুতে এক জমিদার মসজিদটি নির্মাণ করেন। চুন, সুরকি, মাসকলাই ও চিটাকুরের মিশ্রণে বিশেষ নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে এতে। এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো রড ছাড়াই নির্মাণ হয়েছে মসজিদের ছাদ। এই মসজিদটা যাইয়া নিচে 9টা রুম আছে। একটা ইমাম সাহেবের রুম,
আর মক্তব চলে আর নুরানি মাদ্রাসা চলে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টার কোনো ত্রুটি নেই তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মসজিদটি সংস্কার করা হয় এবং আমরা এটাকে নিয়মিত তত্ত্বাবধান করার জন্য আমি নিয়মিত পরিদর্শনও করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা, তবে শুক্রবার জুম্মায় বেশি ভিড় হয় মানুষের। ইতিহাস ঐতিহ্য স্থাপত্য শৈলীতে বরিশালে নানা স্থাপনা রয়েছে, তবে মুঘল আমলের তৈরি এই মসজিদটি শহরের সবথেকে কাছের হাতেমালি কলেজ থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বের অবস্থান। স্থানীয়দের দাবি, ইসলামের ইতিহাস ঐতিহ্য সুমহান মর্যাদা রক্ষায় এই মসজিদটি আরও ভূমিকা রাখতে পারে যদি সরকার এর সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নেয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কুয়াকাটার সৈকতে ভাঙন রোধে ফেলা বালু ভর্তি জিও ব্যাগ পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। অন্যদিকে সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। সমুদ্রে গোসলে নেমে এসবের সঙ্গে ধাক্কা খেয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন পর্যটকরা। দ্রুত বস্তুগুলো অপসারণের দাবি জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সাগরকন্যা কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই এখন আতঙ্কের নাম বালু ভর্তি জিও ব্যাগ। সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ, কিন্তু বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে। জমেছে শ্যাওলা, তৈরি হয়েছে গর্ত, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জ্বরের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না। গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকের। শ্যাওলা পড়া যে বিচের পাটটা, এটা কিন্তু খুব রিস্কি। ছোট বাচ্চারা থাকে, তারা অনেক সময় মা বাবার কাছ থেকে আলাদা হয়, আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর আসলেই একটা বরাদ্দ তৈরি হয়, প্রকল্প তৈরি হয়, এটা ভাগবাটোরা, এটা বিচ রক্ষার আসলে পারফেক্ট একটা না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধে নতুন করে জিও ব্যাগ ও জিও টিউব বসানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জিও ব্যাগ সরানো হবে। সমুদ্র সৈকত স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি ডিপিপি আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে দাখিল করেছি। বাজেট পেলে স্থায়ী প্রতিরক্ষা কাজ আমরা হাতে নেব। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে 1998 সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। সাগরকন্যা কুয়াকাটা তার সৌন্দর্যে মুগ্ধ করছে যুগ যুগ ধরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কুয়াকাটা হারাতে পারে তার পর্যটন সম্ভাবনা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জামাতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামী 26 এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিলিস্তিনি সংহতি মার্চ আয়োজন করে জামাতে ইসলামী। চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানাতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ জানায় দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নেতা হাফিজ নাইমুর রহমান। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আগামী 26 এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানান। এই ফিলিস্তিনি ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ইমানের প্রশ্ন। ফিলিস্তিনি আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন। বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা। 18 মাস ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা, অথচ মুসলিম নেতৃত্ব নীরব। আমরা একতা চাই, বর্জন চাই ইসরায়েলি পণ্য। পাকিস্তানের সরকার ও বিরোধীরা ফিলিস্তিনিদের সংহতি জানাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ করে দলটির নেতারা। রাহনুল রানা, সময় সংবাদ।
সূচির ভবিষ্যৎ নিয়ে 2 দফা আলোচনার পরেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও সন্দিহান ইরান। এমনকি সরাসরি আলোচনায় বসতেও নারাজ তারা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কেন এই অনাস্থা? বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর অহেতুক চাপ প্রয়োগ, আচমকা চুক্তি প্রত্যাহার কিংবা বিলম্ব সব মিলিয়ে ওয়াশিংটনের প্রতি তেহরানের যে যৎসামান্য আস্থাটুকু ছিল সেটুকু খুইয়ে বসেছে মার্কিন প্রশাসন। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে খবরের কাগজের পাতা সবাই বলছে যুক্তরাষ্ট্রকে এক ফোঁটাও বিশ্বাস করে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার 2 দফা বৈঠক পেরিয়ে গেলেও পেজেশকিয়ান প্রশাসনের আস্থা অর্জন করতে পারছে না হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জনসমক্ষে তাদের এই সন্দেহের কথা প্রকাশ করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিনদের সঙ্গে যে কোনো পর্যায়ের আলোচনায় অতীতে তিক্ত অভিজ্ঞতার কথা। ওবামা, বাইডেন থেকে শুরু করে ট্রাম্প বছরের পর বছর মার্কিন প্রেসিডেন্টরা চেষ্টা চালিয়ে গেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে বন্ধ করে দেয়ার। মধ্যপ্রাচ্যের দেশটির পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার বরাবরই ঘোর বিরোধী তারা। আর সে উদ্দেশ্যকে হাসিল করতে কোনো পায়তারাই বাকি রাখেনি মার্কিন প্রশাসন। মিথ্যে প্রতিশ্রুতি থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে চেষ্টা করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির। বিশ্বাসের দেয়ালের প্রথম ফাটল ধরে বারাক ওবামার শাসনকালে। 2015 সালে ইরান পরমাণু চুক্তির প্রতিটি শর্ত তেহরানের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে পালন করা হলেও সে পথে হাঁটেনি ওয়াশিংটন। উল্টো চুক্তি ভেঙে পরদিনই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন। অন্যান্য শর্ত পালনেও বিলম্ব করতে থাকে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। শুরু হয় তার সর্বোচ্চ চাপ নীতির বাস্তবায়ন। একের পর এক নিষেধাজ্ঞার বান ছুড়ে দেয়া হয় ইরানের দিকে। দাবি করা হয় ট্রাম্পের প্রস্তাবিত নতুন শর্তে রাজি হলে তবেই উঠিয়ে নেওয়া হবে নিষেধাজ্ঞা। একই বুলি আওড়ায় বাইডেন প্রশাসনও। ক্ষমতায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমঝোতার কথা বললেও পূর্বসূরি ট্রাম্পের শর্তাবলী অপরিবর্তিত রাখেন। 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলেও বজায় আছে সর্বোচ্চ চাপ নীতি। তবে বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে সুযোগ দিলেও এবার মার্কিন প্রশাসনকে আর বিশ্বাস করছে না ইরান। তাদের দাবি, চাপের মুখে নতি স্বীকার করবে না তারা। প্রয়োজনে পাল্টা জবাব নিয়ে তৈরি থাকবে দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের খসড়া নির্বাহী আদেশে আফ্রিকায় মার্কিন কার্যক্রম গুটিয়ে নেওয়া থেকে শুরু করে গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু ইস্যুতে কাজ করা দফতর বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদবদলের কথা উঠে এসেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজ দলের পাশাপাশি বিরোধীদের কাছেও সমালোচনার মুখে পড়ছেন তিনি। তার প্রশাসন এবার মার্কিন পররাষ্ট্র দফতর ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন। খসড়া নির্বাহী আদেশের একটি কপি পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, পররাষ্ট্র দফতরের 50% বাজেট ছাঁটাই, বহির্বিশ্বে 10টি দূতাবাস ও 17টি কনসুলেট বন্ধের পরিকল্পনা সব মিলিয়ে কূটনৈতিক ইতিহাসে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে এই নির্বাহী আদেশ সই করতে পারেন ট্রাম্প। খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় আঘাত এসেছে আফ্রিকার ওপর। সাব সাহারা আফ্রিকা বিষয়ক ব্যুরো বিলুপ্ত হবে। এর বদলে ছোট পরিসরে একটি বিশেষ দূতের দফতর গঠন করে বিষয়গুলো দেখভাল করবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন, শরণার্থী, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা দফতরগুলো বন্ধ করা হবে। আঞ্চলিক ব্যুরোগুলোকে 4টি উপবিভাগে ঢেলে সাজানো হচ্ছে। ইউরেশিয়া, মিড ইস্ট, লাতিন আমেরিকা এবং ইন্দো প্যাসিফিক, এই 4 বিভাগের অধীনেই পরিচালিত হবে বিশ্ব কূটনীতি। এর বাইরে থাকছে না আফ্রিকা বা কানাডার জন্য পৃথক ব্যুরো। আর মানবিক সহায়তা বিষয়ক ব্যুরোর হাতে দেয়া হবে USAIDর অবশিষ্ট কার্যক্রম। ইন্দো প্যাসিফিকের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলের দেশগুলো। শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও কাজে চালাচ্ছে খসড়া নথি। ফুলব্রাইট স্কলারশিপ সীমিত করা হচ্ছে শুধু জাতীয় নিরাপত্তার মতো বিষয়ের জন্য। বাতিল করা হচ্ছে হাওয়ার্ড ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি, যেখান থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীরা র্যাঞ্জেল ও পিকারিন বৃত্তির আওতায় পররাষ্ট্র দফতরে প্রবেশ করতেন। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রের নাসিকে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এক কলসি পানির জন্য প্রতিদিন হাঁটতে হয় 2 কিলোমিটার পথ।
তারপরও মেলে না স্বচ্ছ পানি। ময়লা শ্যাওলা মিশ্রিত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। গরমে শুকিয়ে গেছে কুয়ো, সংরক্ষণে নেই বিশুদ্ধ পানীয়। দেশটির সরকারি হিসাব বলছে ৬০টি জেলার অর্ধেকের বেশি গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন এর কবলে। এভাবে চলতে থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠী বিশুদ্ধ পক্ষে সিলেট টেস্টে বাজে দিন পার করায় সামরিক ঘাটতি দেখছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে খারাপ করলেও ক্রিকেটাররা যে চেষ্টা করছে না তা বলা যাবে না, তবে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন আনার কথা বললেন সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ বলেও জানান তিনি। কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন, সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে, সেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন, আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম, সেখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধর যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একটা তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে, তাকে আমরা অপরচুনিটি দিব, অপরচুনিটি দিয়ে থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে না হবে, বাট রিসোর্স খুবই কম আছে। মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে, তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নেই। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাঠে দেখা যায়নি খুব বেশি দর্শক। টেস্ট সম্পর্কে আগে থেকেই কোনো প্রচারণা না থাকায় অনেকেই জানতেন না ম্যাচের বিষয়ে। এজন্য বিসিবির দায়সারা আচরণকেই দায়ী করছেন দর্শকরা। আবার যারা মাঠে এসেছেন তারাও প্রথম দিনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হতাশা নিয়ে ফিরে গেছেন। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এমন পারফরমেন্স কোনোভাবেই মানতে পারছেন না তারা। আশা দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে টাইগাররা। বিসিবির অনিয়ম নিয়ে দুদকের তদন্তে নিজের নাম আসাকে দুর্ভাগ্যজনক বলছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। শত্রুতা করেই কেউ তার বিপক্ষে নোংরামি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত টাইগারদের সাবেক এই অধিনায়ক। দোষী প্রমাণ হলে রাজি শাস্তি মাথা পেতে নিতে, তবে নির্দোষ প্রমাণিত হলে শাস্তি চান পরিকল্পনা করে যারা তাকে ফাঁসাতে চাইছেন তাদের। ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবির তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন। গেল কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের ক্রিকেট। ডিপিএল এর ফিক্সিং নিয়ে ফিসফাস তো আছেই, সঙ্গে যোগ হয়েছে পাপন কমিটির দুর্নীতির ফিরিস্তি, যার দরুন বিসিবিতে পড়েছে দুদকের হানা, যেখানে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকের নাম এসেছে। তাদেরই একজন খালেদ মাহমুদ সুজন। গেল 15 এপ্রিল দুদক কর্তাদের বিসিবিতে অভিযানের পর অবশেষে গণমাধ্যমের সামনে পাওয়া গেল সাবেক অধিনায়ককে। অস্বীকার করলেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ, যেখানে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বশে পড়ে হচ্ছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে। দুদকের ব্যাপারটা আমি খুব শকড, আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে, যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে। তা আমি তো আসলে বিসিবিতে অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম, আমার দায়িত্ব হয়তো বা ছিল, বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি। আর এখানে কেন দল খেলবে না, কোন দল খেলবে, কয়টা দল খেলেছে, এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান সুজন। দোষী প্রমাণ হলে মাথা পেতে নিতে রাজি সব ধরনের শাস্তি, সঙ্গে আছে আকুতিও। প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে, সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু, দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারই করছে না। সত্যি কথা বলতে আমিও যেটা বলবো যে যারা দুদক আছে এই রিপোর্টে, দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের এগেইনস্টে যেটা ডিসিশন নেয়।
শুধু দুদক কর্তাদের তদন্তের নাম আসাই নয়, ডিপিএল এ সুজনের ক্লাব গুলশান আর শাহিনপুকুরের ম্যাচে গড়পেটার অভিযোগ দিবালোকের মতোই সত্য। বিষয়টি খটকা লেগেছে তার কাছেও। তবে প্রশ্ন তুলেছেন ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবি কর্তাদের তদন্তের ধরন নিয়েও। অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয়, সেটা যে প্রকাশ্য হয় এভাবে হয় সবার সামনে হয়, এটা আমি প্রথম দেখলাম। সেটা এটা যারা করেছেন তাদের রেসপন্সিবিলিটি কতটুকু। শাহিনপুকুর ডেফিনেটলি আমারই যারা খেলছে আমার একাডেমি সবাই বলতেই পারে, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলট করতে বলতাম। ওদের আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট, ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা। এটাই যারা আমার থেকে খেলা শিখে, যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি, সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে, আমার মনে হয় খুবই খারাপভাবে। এটা কারা করছে আমি বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। তবে এই দুই ইস্যুতে এখন পর্যন্ত বোর্ড কিংবা দুদক কর্মকর্তা কেউই তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বলেও জানান খালেদ মাহমুদ সুজন। বলেও নি, ডাকেও নি, কিছুই না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সেঞ্চুরির অর্ধশত স্পর্শ করলেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে বাংলাদেশি প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50টি শতক করার মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার, যেখানে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে 24টি, ওয়ানডে ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 23টি এবং টি20তে সেঞ্চুরি করেছেন 3টি। বিজয় 2025 সালের মধ্যে 50টি সেঞ্চুরি করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন 2014 সালে। ও এনামুল হক বিজয়, হোয়াট আ শট! লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব, তা আরও একবার প্রমাণ করলেন টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়। 2014 সালে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন 2025 সালের মধ্যেই 50টি সেঞ্চুরি থাকবে তার নামের পাশে। ব্যত্যয় হয়নি এই ব্যাটারের। 25 শেষ হওয়ার আগেই ছুঁয়েছেন নিজের লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে স্পর্শ করলেন অনন্য মাইল ফলক, যেখানে একমাত্র বাংলাদেশি এনামুল হক বিজয়। বয়সভিত্তিক স্তর থেকেই নিজের ব্যাটিংয়ে প্রমাণ দিয়ে এসেছেন, তাই দ্রুতই জায়গা পান জাতীয় দলে। ওয়ানডে খেলেছেন 49টি, রান করেছেন 1352, যেখানে আছে 3টি সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে বরাবরই হেসেছে তার ব্যাট। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত রানের দেখা পেয়েছেন। লিস্টে ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন তিনি। এবার আরও একটি রেকর্ডে স্পর্শ করলেন ডিপিএলে। এদিন লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে খেলেন 110 রানের ইনিংস। দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে লিস্টে ক্রিকেটে ছুঁয়েছেন 23তম সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ধারাবাহিক এনামুল হক বিজয়। নিয়মিত পেয়েছেন রানের দেখা। এখন পর্যন্ত সাদা পোশাকে খেলেছেন 126টি ম্যাচ, রান করেছেন 8892, যেখানে সেঞ্চুরি আছে 24টি। তবে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি সুখকর ছিল না বিজয়ের। খেলেছেন মাত্র 5 টেস্ট, যেখানে রান করেছেন 100। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও টাইগারদের হয়ে অভিষেক হয়েছে এনামুল হক বিজয়ের। আন্তর্জাতিক অঙ্গনে 20 ম্যাচ খেললেও মাত্র একটি 50 করেছেন। তবে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি20তে যোগ্যতার প্রমাণ দিয়ে গেছেন। সব মিলিয়ে এই সংস্করণে ম্যাচ খেলেছেন 197টি, রান এসেছে তার ব্যাট থেকে 4180, আর সেঞ্চুরি আছে 3টি। স্বীকৃত ক্রিকেটে 3 ফরম্যাটে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 548টি, যেখানে তার নামের পাশে রান আছে 21,000-এর বেশি। সেঞ্চুরির সংখ্যাটা 50, যা বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে প্রথম, আর 50 করেছেন 106টি। যদিও এমন পারফরমেন্সের পরও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেছেন এনামুল হক বিজয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 দলের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এদিন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ারের অধীনে রানিং করেছেন ইয়াং টাইগার্স। সিরিজে 6টা ওয়ানডে খেলবে বাংলার যুবারা। 26 এপ্রিল কটসে
প্রথম ম্যাচ। একই ভেন্যুতে হবে বাকি 5 ম্যাচও। সিরিজ শুরুর আগে 24 এপ্রিল লঙ্কান যুবাদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাতুল জাওয়াদ আবরাররা, যা দিয়ে শুরু হবে 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম সহ ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে একাধিক ক্রিকেটার খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, যারা ব্যাটে ছিলেন দারুণ ছন্দে। তাই তো দেশ ছাড়ার আগে বাড়তি কোনো অনুশীলন নয়, শুধু ফিটনেসই পরখ করে নিয়েছেন কন্ডিশনিং কোচ। শ্রীলঙ্কার উদ্দেশ্যে সোমবার দুপুরে দেশ ছাড়বে ইয়াং টাইগার্স। লাল সবুজের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের সান্ডারল্যান্ড একাডেমির ফুটবলার কিউবা মিচেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই ফুটবলারকে পাওয়ার প্রত্যাশা বাফুফের। অন্য কোনো দেশের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের হয়ে না খেলায় কিউবা মিচেলকে পেতে কোনো ভোগান্তি পোহাতে হবে না বাফুফেকে। দ্রুতই তাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। হামজা চৌধুরী, সমিত সোম ও কিউবা মিচেল দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাইন পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কানাডিয়ান প্রবাসী সমিতের পর এবার লাল সবুজ জার্সি গায়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের ফুটবলার কিউবা রাউল মিচেল। বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি, সেই সূত্রে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান কিউবা মিচেল। বাফুফের পাঠানো আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। গত 14 এপ্রিল কিউবা মিচেল এবং তার এজেন্টের সাথে জুম মিটিং করি, তখন তাদের কথাবার্তা পজিটিভ হওয়াতে তারা আমাদের কাছ থেকে একটা অফিসিয়াল ইনভিটেশন চেয়েছিল। তো গতকাল আমরা সেই ইনভিটেশনটুকু পাঠিয়েছি। তো আজকে তারা সেটাতে ইতিবাচক সম্মতিসূচক একটা রিমেল করেছে। তো এখন পরবর্তী স্টেপের জন্য এটা অপেক্ষা করছি, তার পাসপোর্ট করা। এগুলো করলেই হয়তো আমরা আশা করছি যে প্রয়োজনীয় কাজগুলো করে যেতে পারি, তাহলে হয়তো জুনে সিঙ্গাপুরের সাথে যে খেলা আছে তাতে তাকে খেলাতে পারবো। সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলা এই ফুটবলারকে বাংলাদেশ দলে খেলাতে দ্রুতই পরবর্তী প্রক্রিয়া শুরু করবে বাফুফে। হামজা সমিতের মতো এই ফুটবলারের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ভোগান্তি তা পোহাতে হচ্ছে না ফেডারেশনকে, শুধু প্রয়োজন দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ডের ছাড়পত্র। ওর ক্ষেত্রে যেটা একটা সুবিধা আছে, ওর ক্ষেত্রে হয়তো ফিফার যেই প্রক্রিয়াগুলো আছে সেটাতে আমাদেরকে যেতে হবে না, যেহেতু সে কোনো জাতীয় দলের কোনো প্রতিনিধিত্ব করেনি। তো এক্ষেত্রে আমাদের একটু প্রক্রিয়াটা একটু সহজতর হবে। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও অ্যাটাকিং মিডে খেলে থাকেন কিউবা মিচেল। তার অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আমি মনে করি সে যদি আমাদের বাংলাদেশ জাতীয় দল অন্তর্ভুক্ত হয়, তাহলে আমাদের দেশের ফ্রন্ট লাইন বা অ্যাটাকিং লাইন অনেক শক্তিশালী হবে। কোচ কাকে খেলাবে কাকে খেলাবে না সেটা একান্তই কোচের অধিকার। তো আমি মনে করি ওর যেই পারফরমেন্স বা ওর যে প্রোফাইল, সে নিঃসন্দেহে অটোমেটিক জয় হয়ে যাওয়ার কথা। এদিকে এরই মধ্যে সমিত সোমের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে বাফুফে। তবে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এই ফুটবলারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কানাডার হয়ে খেলায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ওপর নির্ভর করছে জুনে বাংলাদেশের জার্সিতে সমিতের খেলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তি দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ বলছে দিল্লি। তিস্তা প্রকল্পে সহায়তা দিতে রাজি চীন, জানালেন উপদেষ্টা। কমিশনিং এর বছর পার হলেও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে বিলম্বই কারণ। প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এবং নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের হাজার হাজার জেলে। সরকারি সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে মৎস্যজীবীরা। মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় মৎস্য বিভাগ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।